হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত এই সিরিজের পঞ্চম এপিসোডে। এখনো অবধি আমরা স্পেশাল রিলেটিভিটি থিওরি ডিটেলসে জেনেছি। এখন এর অন্ত হয়ে গেছে। এই থিওরি আমাদের দুনিয়া এবং ব্রহ্মাণ্ডের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু এখন সময় এসেছে এর লিমিটেশনসের সম্বন্ধে জানার। কেন আমাদের জিনিয়াস সায়েন্টিস্ট আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটির প্রয়োজন পড়ল, আর কিভাবে জেনারেল রিলেটিভিটি আমাদের ব্রহ্মাণ্ডকে পুরোপুরিভাবে বোঝার জন্য আর এক্সপ্লেন করার জন্য রোমাঞ্চকর আর হয়রান করার মতো আইডিয়াজকে সামনে রেখেছে আর তাকে স্পেশাল রিলেটিভিটির সাথে জুড়ে দিয়েছে। বন্ধুরা, স্পেশাল রিলেটিভিটির সম্বন্ধে এটা বলা হয় যে এটা একটা ইনকমপ্লিট থিওরি আর শুধুমাত্র ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্সেই কাজ করে, মানে এমন দৃষ্টিকোণ যেখানে নিউটনের ল অফ ইনার্শিয়া সঠিকভাবে কাজ করে। ল অফ ইনার্শিয়া বলে যে আমরা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ না করি তাহলে তার মোশনের স্থিতিতে কোনো পরিবর্তন হবে না, যাকে সরল ভাষায় আমরা বলি কোনো বস্তু ততক্ষণ অবধি গতিতে চলতে থাকবে যতক্ষণ বাইরের থেকে তাকে আটকানো না হয়। ফর এক্সাম্পল, যেমন পৃথিবী সূর্যের চারপাশে চক্কর কাটে, তো সে এক প্রকার মোশনেই রয়েছে যার উপর গ্র্যাভিটেশনাল ফোর্সের প্রভাব পড়ছে। এমন এক মোশন যেখানে বস্তুর বল তার প্রভাবে চলে, একে আমরা বলি অ্যাক্সেলারেটেড মোশন। আর এই মোশন, যেমনটা আপনি জানেন, এখানে ইনার্শিয়াল মোশন থেকে আলাদা। আর এই কনসেপ্টটাকে বোঝাই বাকি ছিল, যা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আমাদের বোঝাবে। এই সমস্যাটার ব্যাপারে ভাবতে গিয়ে অ্যালবার্ট আইনস্টাইনের মাথায় এলো, যদি সূর্য আচমকায় আমাদের সোলার সিস্টেম থেকে গায়েব হয়ে যায় তাহলে কি হবে। তিনি নিউটনের ইউনিভার্সাল গ্র্যাভিটেশন সিদ্ধান্তের ব্যবহার করেছিলেন আর তার থেকে কনক্লুশন পেয়েছিলেন যে সূর্যের গ্র্যাভিটির প্রভাব যা পৃথিবীকে তার কক্ষপথে রেখেছে তা একদম ইনস্ট্যান্টলি গায়েব হয়ে যাবে, যার অর্থ এটাই যে গ্র্যাভিটি ওয়েভস লাইটের স্পিডের থেকেও বেশি দ্রুত গতিতে ট্রাভেল করতে পারে, যা কিন্তু স্পেশাল রিলেটিভিটি রুলসের একদম বিপরীত ছিল। আর এই সমস্যা দূর করবার জন্য আইনস্টাইনের প্রায় 10 বছর সময় লেগে গিয়েছিল। আর ইতিমধ্যেই তিনি অনেক চেষ্টা করেছেন অনেকগুলি পাজল সলভ করার, আর সবকিছুই কোনো না কোনো কারণে অসফল হয়েছে। অবশেষে সাল 1915-তে অ্যালবার্ট আইনস্টাইন তার জীবনের সবচেয়ে বড় খোঁজ করেছিলেন একটা রেভলিউশনারি থিওরি খুঁজতে, যাকে তিনি সায়েন্টিফিক কমিউনিটির সামনে উপস্থাপিত করেছেন। আর এই সায়েন্টিফিক পেপার অ্যালবার্ট আইনস্টাইনকে একজন ওয়ার্ল্ড ফেমাস সেলিব্রিটি বানিয়ে দিয়েছিল। আজ প্রায় 100 বছরেরও বেশি সময় অতিক্রান্ত হয়েছে, কিন্তু আজও আইনস্টাইনের এই থিওরি প্রতিটা এক্সপেরিমেন্টে সফল হয়েছে। ইভেন কিছুদিন আগেও রিলিজ হওয়া ব্ল্যাক হোলের ফটো ওনার থিওরির সমস্ত ভবিষ্যৎবাণীর সাথে কমপ্লিটলি অ্যাগ্রি করে। জেনারেল থিওরি অফ রিলেটিভিটি একটা জিওমেট্রিক থিওরি, যা কিনা জিওমেট্রি আর ফিজিক্সকে ইউনিফাই করার চেষ্টা করে। এই থিওরির মতে গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ একটা জিওমেট্রিক স্ট্রাকচার নামক স্পেস টাইমের শেপের পরিবর্তনের ফলে কাজ করে, আর একে আমরা স্পেস টাইম কার্ভেচারের নামও দিয়ে থাকি। এই কথাটাকেই সায়েন্টিস্ট জন হুইলিয়ার তার নিজের ভাষায় কিছুটা এরকম বলেছিলেন যে ম্যাটার টেলস স্পেস টাইম হাউ টু কার্ভ অ্যান্ড স্পেস টাইম টেলস ম্যাটার হাউ টু মুভ। তো বন্ধুরা, আপনারা হয়তো এটা ভাবছেন যে অ্যালবার্ট আইনস্টাইন এটা কি করে জানতে পারলেন যে স্পেস টাইম কার্ভড বা বাঁকানো। তো এর জন্য তিনি একটা ছোট্ট থট এক্সপেরিমেন্ট করেছিলেন, যা আমরাও আজ করব। মনে করুন যে আমরা পৃথিবীর দুটো বিপরীত পাশে দুটো অ্যাপেল গাছ লাগিয়েছি, আর এই দুটোর মধ্যে একটা আমাদের দেশ ইন্ডিয়াতে রয়েছে আর দ্বিতীয়টা আমেরিকাতে। সেই আপেল গাছের নিচে আপনি খেলছেন আর আচমকায় আপনার মাথার ওপর একটা আপেল পড়লো, যেমনটা নিউটনের মাথায় পড়েছিল। আর আপনিও তারই মতো চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন যে অন্য আপেল গাছ থেকেও যদি একই সময়ে আপেল পড়ে তাহলে কেমন হবে। যেমনটা আমরা জানি যে আমাদের ফ্রেম অফ রেফারেন্স থেকে দুটো আপেল পড়বে পৃথিবীতে গ্র্যাভিটির কারণে, কিন্তু আমরা যদি ওই ঘটনাকে আপেলের ফ্রেম অফ রেফারেন্স থেকে দেখি তো কিছুটা এরকম দেখতে পাই, যা আমাদের হোঁশ উড়িয়ে দেয়। বন্ধুরা, ফ্রি ফল আমরা সেই স্থিতিকে বলি যখন কোনো বস্তু শুধুমাত্র গ্র্যাভিটির কারণে মুভ করে। এই ফ্রেম কিছুটা অদ্ভুতভাবে ইনার্শিয়াল ফ্রেম হিসেবে কাজ করে, যাকে সংস্থাপিত করার জন্য আমাদের নিউটনের ল এর ব্যবহার করতে হবে। কেননা গ্র্যাভিটির জন্য যে অ্যাক্সেলারেশন উৎপন্ন হয় সেটা তার মাসের উপর নির্ভর করে না, সেই কারণে প্রতিটা বস্তুর অ্যাক্সেলারেশন সমান হয়, আর সেই কারণেই রিলেটিভ অ্যাক্সেলারেশন 0 হয়ে যায়। আর এটা একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স হিসেবে কাজ করে। ফর এক্সাম্পল, আপনি যদি একটা এয়ার ফ্রি জোনে একটা পালক আর হাতুড়ি একসাথে ফেলে দেন তাহলে দুটো বস্তুই মাটিতে একই সাথে এসে পড়বে, কেননা গ্র্যাভিটি দুটোর উপর একই সমান কাজ করে। এবার আমাদের এক্সাম্পলে আপেলের রেফারেন্স ফ্রেম অর্থাৎ দৃষ্টিকোণ ইনার্শিয়াল রয়েছে, তাই লজ অফ ফিজিক্সও একই হওয়ার কথা, রাইট? এবার আপেলের দৃষ্টিকোণ থেকে সে কি দেখবে যে আর্থ তার দিকে আসছে, আর দ্বিতীয় আপেলও কি ঠিক এটাই মনে হবে? প্রথম কেসে আর্থ আপেল 1 এর দিকে আকর্ষিত হবে, আর দ্বিতীয় ক্ষেত্রে আপেল 2 যেটা আমেরিকান ট্রি থেকে পড়লো তার দিকে পৃথিবী আকর্ষিত হবে। কিন্তু যখন আমরা এই পুরো ঘটনাকে একসাথে অবজার্ভ করব তো এমন মনে হবে যে আর্থ দুটো আপেলের কাছেই একই সাথে আকর্ষিত হচ্ছে, যার ফলে এই কনক্লুশন
কনক্লুশন বের করা যেতে পারে যে আর্থের সাইজ বড় হচ্ছে অথবা সেটা এক্সপ্যান্ড হচ্ছে বলে মনে হবে, কিন্তু আমরা সবাই জানি যে এমনটা বাস্তবে হচ্ছে না, যার অর্থ এই যে এই এক্সপেরিমেন্টের রেজাল্ট ভুল অথবা আমরা আমাদের থট এক্সপেরিমেন্টে এমন কিছু অ্যাজিউম করে নিচ্ছি যেটা বাস্তবে সত্যি নয়। আর এই অ্যাবসার্ড রেজাল্টকে ঠিক করার জন্য আইনস্টাইনের 10 বছর সময় লেগে গিয়েছিল। ফাইনালি আইনস্টাইনের খেয়াল এলো যে এতদিন থেকে আমরা স্পেস টাইমকে ফ্ল্যাট বলে মনে করছি, আর সেই কারণেই আমরা অন্য আপেলের সাথে কি হচ্ছে সেটা প্রথম আপেলের ফ্রেম অফ রেফারেন্স দিয়ে দেখতে পাচ্ছি, কিন্তু একটা কার্ভড স্পেস টাইমে এমনটা হওয়া পসিবল নয়। সো বন্ধুরা, আইনস্টাইন তার এই মডেলে স্পেস টাইমকে কার্ভড বা বাঁকানো বলেছেন, আর সেই কারণেই লার্জ স্কেল অবজারভেশনে স্পেস টাইমে নানা রকমের ইলিউশন আসতে পারে। আর এমনটাই কিছু প্রথম আপেলের দৃষ্টিকোণেও হবে। দুটো আপেল নিজেদের মধ্যে তো একটা ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স তৈরি করে, কিন্তু স্পেস টাইম এইরকম ভাবে কার্ভ হওয়ার কারণে এই ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স একে অপরের জন্য নন ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স তৈরি হয়ে যায়, আর সেই কারণে স্পেস টাইমে ইলিউশনের মতো কিছু এফেক্টস এসে যায় যা আমাদের অবজারভেশনের সাথে বিরোধিতা করে আর আমাদের ভুল কনক্লুশনের দিকে নিয়ে যায়। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন গ্র্যাভিটির মতোই বিহেভ করা তো আরো একটা ফোর্স রয়েছে, ইলেকট্রোম্যাগনেটিজম, রাইট? আর দুটো ফোর্সকে ক্যালকুলেট করার ফর্মুলাও তো কিছুটা একই রকমের, কিন্তু কেন গ্র্যাভিটির জন্ম স্পেস টাইমের কার্ভেচার থেকে হয় কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজমের নয়? তো এর সবচেয়ে ইজি আনসার হলো যে গ্র্যাভিটি ইউনিভার্সাল, আর সেই কারণেই এইরকম ফ্রি ফলিং ফ্রেম অফ রেফারেন্স এক্সিস্ট করে যে সবের অ্যাক্সেলারেশন সেম হয়, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিজমে এরা থাকতে পারে না। সেখানে অ্যাক্সেলারেশন চেঞ্জ টু মাস রেশিওর উপর ডিপেন্ড করে, যা ইউনিক হয় না, আর সেই কারণেই গ্র্যাভিটি হয়তো এত স্পেশাল, গ্র্যাভিটি অ্যাজ আ কার্ভেচার। বন্ধুরা, আইনস্টাইনের থিওরিতে গ্র্যাভিটিকে সর্বদা স্পেস টাইমের কার্ভেচার রূপে দেখানো হয়। আইনস্টাইন এমনটা কখনোই বলেননি যে গ্র্যাভিটি একটা ফোর্স নয়, বরং তিনি মনে করতেন যে যদি আমরা ফোর্সের ডেফিনিশনে একটু বদল আনি তাহলে আমরা গ্র্যাভিটিকে এমন একটা ফোর্সের রূপ দিতে পারি যা স্পেস আর টাইমের কারণে ইমার্জ হয়। কিন্তু এরপর একটা প্রশ্ন মাথায় আসে যে স্পেস টাইম কার্ভেচারের আসল মানেটা কি, তাই তো? আমরা রোজকার জীবনে কার্ভেচার ওয়ার্ডটার ইউজও তো করি না। যেমনটা আমরা কয়েক এপিসোড আগে জেনেছি যে স্পেস টাইম একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার, যার কারণে স্পেস আর টাইমের জন্ম হয়। সেই কারণেই স্পেস টাইমের জিওমেট্রিক শেপে যা ডিফরমেশন অথবা চেঞ্জেস আছে তার সোজা প্রভাব আমাদের স্পেস আর টাইম দুটোর ওপর দেখা যায়, আর একে আমরা ডিটেক্টও করতে পারি। টাইমে এর এফেক্ট সবচেয়ে অবভিয়াস আর চেনা পরিচিত হয়, কেননা একে আমরা রোজ আমাদের জীবনে অনুভব করি। এই র্যাপিং এর কারণে টাইম ব্রহ্মাণ্ডের প্রতিটা জায়গায় আলাদা আলাদা রেটে ফ্লো করে, যাকে আমরা গ্র্যাভিটেশনাল টাইম ডাইলেশন নামে জানি। আইনস্টাইন ল অফ র্যাপড টাইম অনুযায়ী সমস্ত জিনিসই নিজেদের সময় সেখানে কাটাতে চায় যেখানে টাইম সবচেয়ে ধীর গতিতে ফ্লো হয়, আর গ্র্যাভিটি জিনিসকে সেখানে টেনে নিয়ে যায়। এর ফলে গ্র্যাভিটির একটা ফোর্স হিসাবে কাজ করার ইলিউশন তৈরি হয়, আর অবজেক্টের গতিতে পরিবর্তন আসে। এই জিনিসটা মাইন্ড বগলিং, তাই না? এই ফোর্সের কারণে প্ল্যানেটস তাদের স্টারসের চারপাশে চক্কর কাটে। স্পেস টাইমে সমস্ত জিনিস সেই রাস্তায় চলে যেখানে তারা একটু বেশি টাইম এক্সপিরিয়েন্স করে। এই পাথকে আমরা জিওডেসিক বলি। এটা তো গ্র্যাভিটির ফোর্স রূপে অ্যাক্ট করার দৃষ্টিভঙ্গি, কিন্তু সময়ের সাথে সাথে স্পেসও এফেক্টেড হয়, আর যার কারণে জেনারেল রিলেটিভিটি নতুন ভবিষ্যৎবাণীও করেছে, যেখানে লাইট হেভি অবজেক্টস যেমন সূর্য অথবা ব্ল্যাক হোলের আশেপাশে দিয়ে যাওয়ার সময় বেন্ড হয়ে যায়, একদম সেই রকম যেন সেখানে কোনো লেন্স রাখা আছে। আর এই লেন্সিং এফেক্টের কারণে আমরা এই ফেনোমেননকে গ্র্যাভিটেশনাল লেন্সিং নাম দিয়েছি। গ্র্যাভিটির কারণে শুধুমাত্র যে স্মল অবজেক্টটি ম্যাসিভ অবজেক্টের দিকে আকর্ষিত হয় অথবা লাইট ম্যাসিভ অবজেক্টের দিকে বেন্ড হয় তা কিন্তু নয়, এর সাথে সাথে গ্র্যাভিটির কারণেই আমরা লো টাইড অথবা হাই টাইড দেখতে পাই। যখন স্পেসের গ্র্যাভিটির স্ট্রেংথ আলাদা আলাদা হয় তখন এই স্ট্রেংথ ডিফারেন্সের কারণেই টাইড মানে জোয়ার ভাটা উৎপন্ন হয়। গ্র্যাভিটির এই আসপেক্টকে আমরা টাইডাল ফোর্স নাম দিয়ে থাকি, আর টাইডাল ফোর্সেস স্পেস আর টাইম দুটোর কারণেই হয়। সেই কারণে এগুলো একই ফ্রেম অফ রেফারেন্সে দেখা যায়। এই ফ্যাক্টের ব্যবহার জেনারেল রিলেটিভিটিতে অনেক বেশি হয়। জেনারেল রিলেটিভিটি অনেকগুলো ছোট ছোট কনসেপ্টের ভিত্তিতে তৈরি, যেমন স্পেস টাইম অথবা গ্র্যাভিটির উপর প্রতিটা জিনিসের একই সমান রূপে কাজ করা। কিন্তু এই সব কিছুতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্য ইকুইভ্যালেন্স প্রিন্সিপল। ইকুইভ্যালেন্স প্রিন্সিপল অনুযায়ী একটা অ্যাক্সেলারেটেড ফ্রেম অফ রেফারেন্স আর গ্র্যাভিটি দুটোতে কোনো রকমের ডিফারেন্স নেই। আমরা যে কোনো রকমের ডিভাইস ইউজ করে এটা বলতে পারবো না যে আমাদের উপর গ্র্যাভিটির কাজ করছে নাকি আমরা কোনো অ্যাক্সেলারেটিং স্পেসশিপে রয়েছি।
আইনস্টাইনের এই জিনিয়াস প্রিন্সিপাল অনুযায়ী এক অ্যাক্সেলারেটিং কারে বসে থাকা লোক পেছনের দিকে ইনার্শিয়ার কারণে হেলে যায় না, বরং এই অ্যাক্সেলারেশনের কারণে কারের একটা ফেক গ্র্যাভিটি ক্রিয়েট হয়ে যায়, যার কারণে লোক কার সিটের দিকে এক প্রকার মিস্টিরিয়াস ফোর্স অনুভব করে। বন্ধুরা, নিউটনের ইউনিভার্সাল ল অফ গ্র্যাভিটি আর আইনস্টাইনের জেনারেল থিওরি অফ রিলেটিভিটি দুটোই আলাদা আলাদা থিওরি। নিউটন মনে করত যে গ্র্যাভিটি একটা ফোর্স, কিন্তু সেটা কিভাবে কাজ করে সেটা বলতে অসমর্থ ছিলেন। এই কাজকেই অ্যালবার্ট আইনস্টাইন সঠিক সিদ্ধান্তে নিয়ে আসেন, আর তিনি আমাদের বলেন যে গ্র্যাভিটি একটা ফোর্স নয়, বরং স্পেস টাইম কার্ভেচারে হওয়া এক প্রকার ইলিউশন। প্রতিটা জিনিস যা কিনা লাইট স্পিডের ধীর গতিতে চলে সেটা চাইলে স্পেসে একটা স্থানে থামতে পারে, বাট এরকমটা টাইমে করতে পারে না। যতক্ষণ না টাইম ইউনিফর্ম রূপে ফ্লো করতে থাকে ততক্ষণ অবধি কোনো জিনিসেই কোনো ফোর্স লাগে না, বাট কার্ভেচারের কারণে এই ফ্লোতে পরিবর্তন আসে, আর এর সাথেই গ্র্যাভিটির ইলিউশনও স্টার্ট হয়। অবজেক্টস প্রায়শই অ্যাক্সেলারেশনে অসমান রূপে টাইমকে এক্সপিরিয়েন্স করে, আর সেই কারণে এর ওপর একটা ফেক গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যাক্ট করে। এই পদ্ধতিতে স্পেস আর টাইমের কন্ট্রিবিউশনের যোগফল সবসময় কনস্ট্যান্ট থাকে, আর এটা স্পেস টাইমের কার্ভেচারকে দেখার এক অন্য দৃষ্টিভঙ্গি। ইকুইভ্যালেন্স প্রিন্সিপালের সাহায্যে আইনস্টাইন 16টা নতুন ইকুয়েশন দিয়েছেন, যাকে আমরা তার সম্মানে আইনস্টাইনস ফিল্ড ইকুয়েশন নামে জানি। ফিল্ড ইকুয়েশন আমাদের বলে যে কিভাবে ম্যাটার্স স্পেস টাইমকে প্রভাবিত করে, আর সেই ইকুয়েশন হলো এটা। এই ইকুয়েশনের রাইট হ্যান্ড সাইড ম্যাটারের সম্বন্ধে আর লেফট সাইড স্পেস টাইমের কার্ভেচার সম্বন্ধে বলে, যাকে কেবলমাত্র ম্যাটার, এনার্জি, প্রেশার, মোমেন্টাম আর স্ট্রেসই প্রভাবিত করতে পারে। এটা একটা অ্যামেজিং ডিসকভারি ছিল, তাই না? কিন্তু ব্রহ্মাণ্ডের এই অদ্ভুত প্রপার্টির সম্বন্ধে জেনে কিছু ব্রহ্মাণ্ডকে ধ্বংস করে দেওয়ার মতো অবজেক্টসের তৈরি হওয়ার সম্ভাবনাও এসে যায়। ব্রহ্মাণ্ডের বিশাল দানব যা ইউনিভার্সকে এক ঝটকায় গিলে ফেলতে পারে, আর এর সম্বন্ধেই আমরা এই সিরিজের নেক্সট ভিডিওতে ডিসকাস করব, আর সেটা হলো ব্ল্যাক হোল।